রবীন্দ্র প্রবন্ধ বাস্তব। সাধারণভাবে সাহিত্য সম্বন্ধে কিছু বলা যাইতে পারে, তাহা নিতান্ত অপ্রাসঙ্গিক হইবে না। কেননা যদিচ প্রথম নম্বরেই আমার লেখাটাই শেষনে সপরদ্দ করা হইয়াছে, তবু এ খবরটাও আভাসে আছে যে আজকাল প্রায় সকল লেখকেরই এই একই অপরাধ। বাস্তবতা না থাকা নিশ্চয়ই একটা মস্ত ফাঁকি। বস্তু কিছুই পাইল না, অথচ দাম দিল এবং খুশি হইয়া হাসিতে হাসিতে গেল, এমন সব হতবুদ্ধি লোকের জন্য পাকা অভিভাবক নিযুক্ত হওয়া উচিত। সেই লোকই অভিভাবকের উপযুক্ত কবিরা ফস করিয়া, যাহাদেরকে কলা কৌশলে ঠকাইতে না পারে, কটাক্ষে যাহারা বুঝিতে পারে কোথায় বস্তু আছে এবং কোথায় নেই। অতএব যাহারা অবাস্তব সাহিত্য সম্বন্ধে দেশকে সতর্ক করিয়া দিতেছে, তাহারা নাবালক ও নালায়েক পাঠকদের জন্য কোর্ট অফ ওয়ার্ডস খুলিবার কাজ করিতেছেন। কিন্তু সমালোচক যত বড় বিচক্ষণ হন না কেন, চিরকালই তাহারা পাঠকদের কোলে তুলিয়া সামলাইবেন, সেটা তো ধাত্রী এবং ধৃত কাহারও পক্ষে ভালো নয়। পাঠক দিগকে স্পষ্ট করিয়া সমঝাইয়া দেওয়া উচিত কোনটা বস্তু এবং কোনটা বস্তু নয়। মুশকিল এই যে বস্তু একটা নহে এবং সব জায়গায় আমরা একই বস্তু তত্ত্ব করি না। মানুষের বহুধা প্রকৃতি, তাহার প্রয়োজন আয়োজন নানা এবং বিচিত্র বস্তুর সন্ধানে তাহাকে ফিরিতে হয়। এখন কথা এই, সাহিত্যের মধ্যে কোন বস্তুকে আমরা খুঁজি? ওস্তাদেরা বলিয়া থাকেন সেটা রসবস্তু। বলা বাহুল্য, এখানে রস সাহিত্যের কথাই হইতেছে। এই রসটা এমন জিনিস যাহারা বাস্তব সম্বন্ধে তর্ক করিলে হাতাহাতি পর্যন্ত গড়ায় এবং এক পক্ষ অথবা উভয় পক্ষ ভূমিষ্যৎ হইলেও কোনো মীমাংসা হয় না। রস জিনিসটা রসিকের অপেক্ষা রাখে, কেবলমাত্র নিজের জোরে নিজেকে সে প্রমাণ করিতে পারে না। সংসারে বিদ্বান, বুদ্ধিমান, দেশ হিতৈষী, লোক হিতৈষী প্রভৃতি নানা প্রকারের ভালো ভালো লোক আছেন, কিন্তু দময়ন্তী যেমন সকল দেবতাকে ছাড়িয়া নলের গলায় মালা দিয়াছেন, তেমনি রসভারতী স্বয়ম্বর সভায় আর সকলকেই বাদ দিয়া কেবল রসিকের সন্ধান করিয়া থাকেন। সমালোচক বুক ফুলাইয়া জাল ঠুকিয়া বলেন, আমি সেই রসিক। প্রতিবাদ করিতে সাহস হয় না, কিন্তু অরসিক আপনাকে অরসিক বলিয়া জানিয়াছেন, সংসারে এই অভিজ্ঞতাটা দেখা যায় না। আমার কোনটা ভালো লাগিল এবং কোনটা খারাপ লাগিল সেইটিই সে রস পরীক্ষার চূড়ান্ত মীমাংসা। 15 আনা লোক সে সম্বন্ধে নিঃসংশয়। এই জন্যই সাহিত্য সমালোচনায় বিনয় নাই। মূলধন না থাকিলেও দালালির কাজে নামিতে তাহারা নালিশ রুজু করিতে পারে। অবশ্য কালের আদালতে ইহার বিচার চলিতেছে, কিন্তু সেই দেওয়ানি আদালতের মতন দীর্ঘসূত্রে আদালত ইংরেজের মুল্লুকেও নাই। এ স্থলে কবিরই জিত হইল, কেননা আপাতত দখল যে তাহারই। কালের পেয়াদা যেদিন তার খ্যাতি সীমানার খুঁটি উপড়াইতে আসিবে, সেদিন সমালোচক সেই তামাশা দেখিবার জন্য সবুর করিতে পারিবে না। যাহারা আধুনিক বঙ্গ সাহিত্যে বাস্তবতার তল্লাশ করিয়া একেবারে হতাশ্বাস হইয়া পড়িয়াছেন, তাহারা আমার কথা উত্তরে বলিবেন, দাঁড়িপাল্লায় চড়াইয়া রস জিনিসটার বস্তু পরিমাণ করা যায় না, এ কথা সত্য, কিন্তু রস পদার্থ কোনো একটি বস্তুকে আশ্রয় করিয়া তো প্রকাশ পায়। সেইখানেই আমরা বাস্তবতার বিচার করিবার সুযোগ পাইয়া থাকি। নিশ্চয়ই রসের একটা আধার আছে, সেটা মাপকাঠির আয়ত্তাধীন, সন্দেহ নাই, কিন্তু সেইটেরই বস্তুপিণ্ড ওজন করিয়া কি সাহিত্যের দরজাচাই হয়? রসের মধ্যে একটা নিত্যতা আছে। মান্ধাত্তার আমলে মানুষ যে রসটি উপভোগ করিয়াছে, আজও তাহা বাতিল হয় নাই, কিন্তু বস্তুর দর বাজার অনুসারে এবেলা ওবেলা বদল হইতে থাকে। আচ্ছা, মনে করা যাক কবিতাকে বাস্তব করিবার লোভ আমি আর সামলাইতে পারিতেছি না। খুঁজিতে লাগিলাম দেশের সবচেয়ে কোন ব্যাপারটা বাস্তব হইয়া উঠিয়াছে। দেখিলাম ব্রাহ্মণ সভাটা দেশের মধ্যে রেলওয়ে সিগন্যালের স্তম্ভটার মতন চক্ষু রক্তবর্ণ করিয়া আপনার একটি মাত্র পায়ে ভর দিয়া খুব উঁচু হইয়া দাঁড়াইয়াছে। কায়স্থরা পৈতা লইবেন আর ব্রাহ্মণ সভা তাহার পৈতা কাড়িবে। এই ঘটনাটা বাংলাদেশে বিশ্ব ব্যাপারের মধ্যে সবচেয়ে বড়। অতএব বাঙালি কবি যদি ইহাকে তাহার রচনায় আমল না দেয়, তবে বুঝিতে হইবে বাস্তবতা সম্বন্ধে তাহার বোধশক্তি অত্যন্ত ক্ষীণ। এই বুঝিয়া লিখিলাম পৈতে সংহার কাব্য। তাহার বস্তুপিণ্ডটা ওজনে কম হইল না, কিন্তু হাই রে, সরস্বতী কি বস্তুপিণ্ডের উপরে তাহার আসন রাখিয়াছেন, না পদ্মের উপরে? এই দৃষ্টান্তটি দিবার একটু হেতু আছে। বিচারকদের মতে বাস্তবতা জিনিসটা কি তার একটা সূত্র ধরিতে পারিয়াছি। আমার বিরুদ্ধে একজন ফরিয়াদি বলিয়াছেন, আমার সমস্ত রচনার মধ্যে বাস্তবতার উপকরণ একটু যেখানে জমা হইয়াছে, সে কেবল গোরা উপন্যাসে। গোরা উপন্যাসে কি বস্তু আছে না আছে, উক্ত উপন্যাসের লেখক তাই সবচেয়ে কম বোঝে।
লোকমুখে শুনিয়াছি প্রচলিত হিঁদুয়ানির ভালো ব্যাখ্যা তাহার মধ্যে পাওয়া যায়। ইয়া হইতে আন্দাজ করিতেছি ওটাই একটা বাস্তব লক্ষণ। বর্তমান সময়ে কতকগুলি বিশেষ কারণে হিন্দু আপনার হিন্দুত্ব লইয়া ভয়ঙ্কর রুখিয়া উঠিয়াছে, সেটা সম্বন্ধে তাহার মনের ভাব বেশ সহজ অবস্থায় নাই। বিশ্ব রচনায় এই হিন্দুত্বই বিধাতার চরম কীর্তি, এবং এই সৃষ্টিতেই তিনি তাহার সমস্ত শক্তি নিঃশেষ করিয়া আর কিছুতেই অগ্রসর হইতে পারিতেছেন না। এইটাই আমাদের বুলি। সাহিত্যের বাস্তবতা ওজনের সময় এই বুলিটা বাটখারা। কালিদাসকে আমরা ভালো বলি কেননা তাহার কাব্যে হিন্দুত্ব আছে। বঙ্কিমকে আমরা ভালো বলি কেননা স্বামীর প্রতি হিন্দু রমণীর যেরূপ মনোভাব হিন্দু শাস্ত্রসম্মত তাহা তাহার নায়িকাদের মধ্যে দেখা যায়। অথবা নিন্দা করি সেটা যথেষ্ট পরিমাণে নাই বলিয়া। অন্য দেশেও এমন ঘটে। ইংল্যান্ডে ইম্পিরিয়ালিজমের জড়োত্তাপ যখন ঘণ্টায় ঘণ্টায় চড়িয়া উঠিতেছে, তখন একদল ইংরেজ কবির মধ্যে তাহারই রক্তবর্ণ বাস্তবতা প্রলাপ বকিতেছে। তাহার সঙ্গে যদি তুলনা করা হয় তবে ওয়ার্ডসওয়ার্থের কবিতায় বাস্তবতা কোথায়? তিনি বিশ্ব প্রকৃতির মধ্যে যে একটি আনন্দময় আবির্ভাব দেখিতে পাইয়াছিলেন, তাহার সঙ্গে ব্রিটিশ জনসাধারণের শিক্ষা দীক্ষা অভ্যাস আচার বিচারের যোগ ছিল কোথায়? তাহার ভাবের রাগিনীটি নির্জনবাসী একলা কবির চিরবাঁশিতে বাজিয়াছিল। ইংরেজের স্বদেশী হাটে ওজন দরে যাহা বিক্রি হয়, এমনতর বস্তুপিণ্ড তাহার মধ্যে কি আছে জানিতে চাই। আর কিটস, শেলি ইহাদের কাব্যের বাস্তবতা কি দিয়া নির্ধারণ করিব? ইংরেজের জাতীয় চিত্তের সুরের সঙ্গে সুর মিলাইয়া কি ইহারা বকশিস ও বাহবা পাইয়াছিলেন? যে সমস্ত সমালোচক সাহিত্যের হাটে বাস্তবতার দালালি করিয়া থাকেন, তাহারা ওয়ার্ডসওয়ার্থের কবিতার কিরূপ সমাদর করিয়াছিলেন তাহা ইতিহাসে আছে। শেলিকে অস্পৃশ্য অন্তজের মতন তাহার দেশ সেদিন ঘরে ঢুকতে দেয় নাই এবং কিটসকে মৃত্যুবান মারিয়াছিল। আরও আধুনিক দৃষ্টান্ত টেনিসন। তিনি ভিক্টোরীয় যুগের প্রচলিত লোকধর্মের কবি, তাই তাহার প্রভাব দেশের মধ্যে সর্বব্যাপী ছিল। কিন্তু ভিক্টোরীয় যুগের বাস্তবতা যত ক্ষীণ হইতেছে, টেনিসনের আসনও তত সংকীর্ণ হইয়া আসিতেছে। তাহার কাব্য যে গুণে টিকিবে তাহা নিত্য রসের গুণে, তাহাতে ভিক্টোরীয় ব্রিটিশ বস্তু বহুল পরিমাণে আছে বলিয়া নয়, সেই স্থূল বস্তুটাই প্রতিদিন ধসিয়া পড়িতেছে। আমাদের কালের লেখকদের মোটা অপরাধটা এই যে আমরা ইংরেজি পড়িয়াছি। ইংরেজি শিক্ষা বাঙালির পক্ষে বাস্তব নয়, অতএব তা বাস্তবতার কারণও নয়। আর সেই জন্যই এখনকার সাহিত্য দেশের লোক সাধারণকে শিক্ষা ও আনন্দ দিতে পারে না। উত্তম কথা। কিন্তু দেশের যেসব লোক ইংরেজি শেখে নাই, তাহাদের তুলনায় আমাদের সংখ্যা তো নগণ্য। কেউ তাহাদের তো কলম কাড়িয়া লয় নাই। আমরা কেবল আমাদের অবাস্তবতার জোরে দেশের সমস্ত বাস্তবিকদের চেয়ে জিতিয়া যাইব, ইহা স্বভাবের নিয়ম নহে। হয়তো উত্তরে শুনিব, আমরা হারিতেছি। ইংরেজি যাহারা শেখে নাই তাহারাই দেশের বাস্তব সাহিত্য সৃষ্টি জাগাইল। এই বাস্তবকে যে লোক ভয় করে, যে লোক বাঁধা নিয়মের শিকলটাকে শ্রেয় বলিয়া উড়াইয়া দিবার ভান করিতে থাকে, তাহাদের বাঁধা তর্ক এই যে এক দেশের আঘাত আর এক দেশকে সচেতন করে না। কিন্তু দূর দেশের দক্ষিণে হাওয়া দেশান্তরে সাহিত্য কুঞ্জে ফুলের উৎসব জাগাইয়াছে, ইতিহাসে তার প্রমাণ আছে। যেখান হইতে যেমন করিয়াই হোক জীবনের আঘাতে জীবন জাগিয়া ওঠে, মানব চিত্ত তত্ত্বে ইহা একটি চিরকালের বাস্তব ব্যাপার। কিন্তু লোকশিক্ষার কি হইবে? সে কথার জবাবদিহি সাহিত্যের নয়। লোক যদি সাহিত্য হইতে শিক্ষা পাইতে চেষ্টা করে তবে পাইতেও পারে, কিন্তু সাহিত্য লোককে শিক্ষা দেওয়ার জন্য কোনো যদি কবি না হইয়া লোকহিতৈষী হইতেন তবে সেই ৫ম শতাব্দীর উজ্জয়িনীর কিষাণদের জন্য হয়তো প্রায়। তাই বলিতেছিলাম, কোথায় কোন বস্তুর খোঁজ করিতে হইবে, কেমন করিয়া খোঁজ করিতে হইবে, কে তাহার খোঁজ পাইবার অধিকারী, সেটা তো নিজের খেয়াল মতো এক কথা প্রমাণ বা অপ্রমাণ করা যায় না। তবে কবিদের অবলম্বনটা কি? একটা কিছুর পরে জোর করিয়া তাহারা তো ভর দিয়াছেন, নিশ্চয়ই দিয়াছেন। সেটা অন্তরের অনুভূতি এবং আত্মপ্রসাদ। কবি যদি একটি বেদনাময় চৈতন্য লইয়া জন্মিয়া থাকেন, যদি তিনি নিজের প্রকৃতি দিয়াই বিশ্ব প্রকৃতি এবং মানব প্রকৃতির সহিত আত্মীয়তা করিয়া থাকেন, যদি শিক্ষা অভ্যাস প্রথা শাস্ত্র প্রভৃতি জড় আবরণের ভিতর দিয়া কেবলমাত্র দশের নিয়মে তিনি বিশ্বের সঙ্গে ব্যবহার না করেন, তবে তিনি নিখিলের সংস্রবে যাহা অনুভব করিবেন তাহার একান্ত বাস্তবতা সম্বন্ধে তাহার মনে কোনো সন্দেহ থাকিবে না। বিশ্ববস্তু ও বিশ্বরসকে একেবারে অব্যবহিতভাবে তিনি নিজের জীবনে উপলব্ধি করিয়াছেন, এখানেই তাহার জোর।
পূর্বেই বলিয়াছি, বাইরের হাটে বস্তুর দর কেবলই ওঠানামা করিতেছে, সেখানে নানা মুনির নানা মত, নানা লোকের নানা ফরমাস, নানা কালের নানা ফ্যাশন। বাস্তবের সেই হট্টগোলের মধ্যে পড়িলে কবির কাব্য হাটের কাব্য হইবে। তাহার অন্তরের মধ্যে যে ধ্রুব আদর্শ নয়, তাহা লোকহিতের এবং স্কুল মাস্টারি আদর্শ নহে, তাহা আনন্দময়, সুতরাং অনির্বচনীয়। কবি জানেন যেটা তাহার কাছে এতই সত্য, সেটা কাহারও কাছে মিথ্যে নয়। যদি কাহারও কাছে তাহা মিথ্যে হয়, তবে সেই মিথ্যেটাই মিথ্যা। যে লোক চোখ বুজিয়া আছে, তাহার কাছে আলোক যেমন মিথ্যা, এও তেমনি মিথ্যা। কাব্যের বাস্তবতা সম্বন্ধে কবির নিজের মধ্যে যে প্রমাণ, তিনি জানেন বিশ্বের মধ্যেই সেই প্রমাণ আছে। সেই প্রমাণের অনুভূতি সকলের নাই। সুতরাং বিচারকের আসনে যে খুশি বসিয়া যেমন খুশি রায় দিতে পারেন, কিন্তু ডিক্রি জারির বেলায় যে তা খাটিবেই এমন কোনো কথা নাই। কবির আত্মানুভূতির যে উপাদানটার কথা বলিলাম, এটা সকল কবির সকল সময়ই যে বিশুদ্ধ থাকে তাহা নয়। তাহা নানা কারণে কখনো আবৃত্ত হয়, কখনো বিকৃত হয়, নগদ মূল্যের প্রলোভনে, কখনো তাহার উপর বাজারে চলিত আদর্শের নকলে কীর্তির নকশা কাটা হয়। এই জন্য তাহার সকল অংশ নিত্যন হয় এবং সকল অংশের সমান আদর হইতেই পারে না। অতএব কবি রাগী করুন আর খুশিই হন, তাহার কাব্যের একটা বিচার করিতেই হইবে, এবং যে কেউ তাহার কাব্য পড়িবে সকলেই তাহার বিচার করিবে। সে বিচারে সকলে একমত হইবে না। মোটের উপর যদি নিজের মনে তিনি যথার্থ আত্মপ্রসাদ পাইয়া থাকেন, তবে তাহার প্রাপ্যটি হাতে হাতে চুকাইয়া লইয়াছেন। অবশ্য পাওনার চেয়ে উপরি পাওনায় মানুষের লোভ বেশি। সেই জন্যই বাইরে আশেপাশে আড়ালে আবডালে এত করিয়া হাত পাতিতে হয়। ওইখানেই বিপদ, কেননা লোভে পাপ, পাপে মৃত্যু। শ্রাবণ 1321। নমস্কার।